জুলাই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানেন না বলে তার দাবি। এদিকে ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে করা মামলার রায় যে কোনো দিন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। জনগণের কাছে দায়বদ্ধ সরকার। নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকারের ভিত্তিতে 180 দিনের কর্মপরিকল্পনা দিয়েছিল বিএনপি সরকার। 6 মাসে এর দৃশ্যমান অর্জন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানা বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়। রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে এই 6 মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয় আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। এতে গণমাধ্যমের সামনে সরকারের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিরও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দিয়ে আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আজকে যারা সংসদে বিরোধী দল তাদেরও নোট রিসেন্ট আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন, বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এটার প্রতি সমর্থন দেয় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না। এটা সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জনপ্রশাসন উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই জনপ্রশাসন কমিশন ও মিডিয়া কমিশন গঠনের কাজ শুরু হবে। গণমাধ্যম কমিশন গঠন করার তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি, সেটা আপনার শীঘ্রই দেখতে পাবেন। আরেক প্রশ্নোত্তরে চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। জুলাই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানেন না বলে তার দাবি। এদিকে ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত সহ 7 জনের বিরুদ্ধে করা মামলার রায় যে কোনো দিন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের আদালতে চূড়ান্ত হবে, সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ বিষয়ে কিছু জানেন না তারা। একটা
পত্রিকা কি কারণে কি লেখে সেটার উপরে বেসিস করে তো আমাদের কোনো বক্তব্য বলা ঠিক না, কারণ এটা ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কী স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জ্যেষ্ঠ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাবেক তথ্যমন্ত্রী আরাফাত সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের 7 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধের মামলার আজকে যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। ক্যাম্পাসে উপস্থিতিই হচ্ছে অফেন্স না, আমি আমার ক্যাম্পাসে উপস্থিত থাকব, আমি মিছিলে উপস্থিত থাকবো, উপস্থিতি ইটসেলফ অ্যামাউন্ট টু অ্যান অফেন্স, এটা তো হতে পারে না। অরিজিনাল সাক্ষী, আত্মীয় স্বজন, মৃতের আত্মীয় স্বজন যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে হত্যা ও উস্কানির পরিকল্পনা, সহযোগী সংগঠনের অপব্যবহার ও গণমাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ৫৪ কোটি টাকা পাচারের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম। তিনি জানান, মালয়েশিয়ার জনশক্তির রপ্তানির নামে প্রায় ৮,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে শতাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছেন তারা। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকা খরচের পরিবর্তে কর্মীদের কাছ থেকে 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করেছে এসব এজেন্সি। এরই ধারাবাহিকতায় ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদকের মুখপাত্র। আজকে জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ। আরও সহজ হলো কৃষি ঋণ পাওয়ার প্রক্রিয়া। এখন থেকে কোনো জামানত ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষকরা। তবে এই অর্থ বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে মোট বিতরণের লক্ষ্যমাত্রা 7,000 কোটি টাকা, যা আগের অর্থবছর থেকে বাড়ল 54%। প্রতিটি ব্যাংকের মোট ঋণের অন্তত 4% কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। মেজবা হাসানের রিপোর্ট। প্রতি বছর কৃষিতে মোটা অঙ্কের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জন করতে পারে না ব্যাংকগুলো। অন্যদিকে অর্থ না পাওয়ার অভিযোগও থাকে কৃষকদের, কেননা প্রয়োজনীয় জামানত ও কাগজপত্রের যোগান বড় সমস্যা। তবে এবার সেই প্রক্রিয়া আরো সহজ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো ধরনের জামানত ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রকৃত কৃষক। এক্ষেত্রে বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি করবে নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি সঠিক কৃষককে ঋণ প্রদান কৃষি ঋণ প্রদান না করি, তাহলে সেখানে একটা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ব্যাংক নিশ্চিত করবে যার হাতে কৃষি ঋণটা পৌঁছাচ্ছে সেই প্রকৃত কৃষক। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 21,000 কোটি টাকা বেশি। আর লক্ষ্য অর্জনে প্রতিটি ব্যাংকে মোট ঋণের অন্তত 4% কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর জানান, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই প্রধান লক্ষ্য। ঋণ হিসেবে যেটা দেওয়া উচিত সেটার তুলনায় মনে হয় আমরা আরো বাড়ানো দরকার। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা 2.5% থেকে এবার 4% উন্নীত করেছি। এটা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে, যাতে
কৃষি যেই অবদানটা জাতীয় রাখে সেই অবদানের সমপরিমাণ বা অবদানের সাথে সামঞ্জস্য রেখে কৃষিতেও আমরা ঋণের বিতরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারি। পোল্ট্রি অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে। এই চাঙ্গা করার জন্য পর্যাপ্ত অর্থায়ন বা অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই টার্গেট করেই আমরা এবার ৩৯,০০০ কোটি টাকা থেকে প্রায় 53% বাড়িয়ে ৬০,০০০ কোটি টাকা নির্ধারণ করেছি। কেন্দ্রীয় ব্যাংক জানায় স্থানীয় কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়ন অথবা কৃষক কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্রকৃত কৃষকদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।